আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ আমাদের ভিডিওতে। আজকে আমরা আসলে হাজির হয়েছি কিছু সৌরজগতের ইনফরমেশন নিয়ে, যেগুলো আমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যারা দিয়ে থাকে তাদের জন্য অনেকখানি উপকার হবে বলে আমি মনে করছি। যাই হোক, এটা জেনে রাখাটাও আমাদের জন্য অনেকখানি গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে আমাদের বিভিন্ন ইনফরমেশন জানাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি মনে করি যে এটা আপনাদের কোনো না কোনোভাবে সাহায্য করবে ইনশাল্লাহ। চলুন শুরু করি। কয়েকটা প্রশ্ন আমি রেডি করলাম, দেখি কতটুকু বলতে পারি আপনাদেরকে। সেটা হচ্ছে, এক নম্বর আমরা যে প্রশ্নটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, মহাশূন্য থেকে পৃথিবীতে আগত রশ্মিকে কি বলে? এখন আমরা যে মহাশূন্য থেকে যে সূর্যের আলোটা পাই বা রশ্মিটা পাই, এটাকে কি বলে? আমরা কসমিক রে, মানে বাংলাতে হচ্ছে মহাজাগতিক রশ্মি। এটাকে আমরা যদি লিখি কসমিক রে, এটার মানে হচ্ছে আপনি বলতে পারেন যে মহাজাগতিক রশ্মি, মহাজাগতিক রশ্মি। আর এটাকে যদি আমরা ইংলিশে বলি, সেক্ষেত্রে এটার উত্তরটা এমন হতে পারে যে ইংলিশে এটাকে বলা হয় যে কসমিক রে, এভাবে লেখা যায়, যেমন COSMIC, কসমিক রে। এটা হচ্ছে মহাশূন্য থেকে পৃথিবীতে আগত রশ্মিকে বলা হয় কসমিক রে। বিভিন্ন প্রতিযোগিতামূলক কোশ্চেনে এই প্রশ্নটা রাখা হয়। এরপরে যদি আমরা দেখি, আকাশের উজ্জ্বলতম নক্ষত্রের নাম কি? আকাশের উজ্জ্বল, যেই আকাশের মধ্যে আমরা যে নক্ষত্রগুলো দেখি তার মধ্যে সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র, সেটার নাম কি? এটার নাম হচ্ছে লুব্ধক। শব্দটা আমরা অনেকেই হয়তো জানি, নতুন শুনেছি বা এরকম। এখন লুব্ধকটা হচ্ছে, আমরা এই আকাশের মধ্যে যত নক্ষত্র দেখি তার মধ্যে সবচেয়ে উজ্জ্বলতম যে নক্ষত্রটি আছে সেটিকে আমরা বলতে পারি যে লুব্ধক। এটি প্রায় কত, এই আপনার পৃথিবী থেকে 8.6 আলোকবর্ষ দূরে, প্রায় 8.6 আলোকবর্ষ। তার মানে বলতে পারেন যে মোটামুটি অনেক দূরে, কিন্তু তাও এটি আমাদের সবচেয়ে কাছের যে নক্ষত্রগুলো আছে তার মধ্যে একটি, এবং এটার সবচেয়ে উজ্জ্বল দেখা যায় আকাশের মধ্যে। আমরা পৃথিবী থেকে সবচেয়ে উজ্জ্বলতমভাবে এই নক্ষত্রটিকে দেখতে পাই। এটা হচ্ছে যেমন আমাদের দ্বিতীয় যেই নক্ষত্র আছে, উজ্জ্বল নক্ষত্র, সেটার নাম হচ্ছে আপনার ক্যানোপাস বলা হয় আর কি। সেটাকেই আমি এটাকে যদি লিখি এভাবে হয় ক্যানোপাস। এই ক্যানোপাস যে নক্ষত্রটি আছে এটা থেকে প্রায় এটা 2 গুণ বেশি উজ্জ্বলতা। তার মানে আকাশের উজ্জ্বলতম নক্ষত্রের নাম হচ্ছে লুব্ধক, আর এটি হচ্ছে আমাদের পৃথিবী থেকে প্রায় 8.6 আলোকবর্ষ দূরে। আর এটা প্রায় আমাদের দ্বিতীয় যে উজ্জ্বল নক্ষত্র আছে ক্যানোপাস, সেটা থেকে প্রায় 2 গুণ উজ্জ্বল এই লুব্ধক যে নক্ষত্রটি আছে ওটি। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন যেটি আছে, আমরা একটু ওদিকে যাই। 3 নম্বর প্রশ্নটি দেখাচ্ছে যে এটা আমরা সবাই জানি মূলত, তাও আমি একবার বলতেছি আর কি। সেটা হচ্ছে, গ্যালাক্সির ক্ষুদ্রতম অংশ কোন নামে পরিচিত? এটা আমরা সহজ একটা প্রশ্ন, আমরা সবাই জানি, তবে এই প্রশ্নটি নানান ধরনের পরীক্ষায় আসে। যারা চাকরি পরীক্ষা দেন তারা জানেন, এটার নাম হচ্ছে ছায়াপথ। মিল্কি ওয়ে। যাই হোক, গ্যালাক্সির ক্ষুদ্রতম অংশ হচ্ছে ছায়াপথ, এটাকে আমরা ছায়াপথ নামেই চিনি। আর হচ্ছে এরপরের আরেকটি প্রশ্ন, এটাও অনেকটা সহজ। যাই হোক, একটু দেখি আমরা, দ্রুততম গ্রহ কোনটি? দ্রুততম গ্রহ কোনটি বলতে, পৃথিবীর সূর্যের চারদিকে যেই গ্রহটি সবচেয়ে দ্রুততম ঘুরে, ওটি হচ্ছে দ্রুততম গ্রহ। যেমন এটাকে আমরা ধরতে পারি, এটাকে বলা যায় যে বুধ গ্রহ। আমরা সবাই জানি বুধ গ্রহ। তার মানে বুধ গ্রহ যেটা আছে এটা হচ্ছে সবচেয়ে দ্রুতভাবে, এটা সূর্যের চারপাশে সব গ্রহ থেকে দ্রুততম সময়ে অবতরণ করে এই বুধ গ্রহ। পৃথিবী সূর্যের চারদিকে একবার প্রদক্ষিণ করতে তার সময় লাগে প্রায় 365 দিন, কিন্তু সেটা বুধ গ্রহের ক্ষেত্রে কত দিন লাগতে পারে? বুধ গ্রহের ক্ষেত্রে সেটা হচ্ছে মাত্র, আমরা যদি সেটাকে বলি একদম কম, 88 দিন। 88 দিন। তার মানে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে বুধ গ্রহ মাত্র 88 দিনে
পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে। তার মানে বলতে পারেন যে বুধ গ্রহের জন্য 88 দিনে 1 বছর। আপনি যদি বুধ গ্রহে বাস করেন সেক্ষেত্রে আপনার 88 দিনে 1 বছর হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমরা যাই 5 নাম্বার যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে শুকতারা। মূলত শুকতারা হলো একটি গ্রহ, এটা কোনো নক্ষত্র নয়। অনেকে এটাকে নক্ষত্র মনে করে, কারণ হচ্ছে এটাকে ওই যে দূর থেকে তারার মতো দেখা যায়, অনেক উজ্জ্বল দেখা যায়। তার মানে আমরা শুকতারাকে বলতে পারি যে এটা হচ্ছে একটি গ্রহ। আর মূলত আমরা সেটাকে আমরা সন্ধ্যার পরে আমাদের পশ্চিম আকাশে দেখতে পাই, এবং এটা হচ্ছে পশ্চিম আকাশে তখন উজ্জ্বলভাবে রাতের বেলা আমরা এটাকে দেখতে পাই। কারণ হচ্ছে রাতের বেলায় ওই যে সেই শুক্র গ্রহটি সূর্য থেকে যে আলোটা গ্রহণ করে থাকে সেটা আমরা প্রতিফলিতভাবে দেখি, চাঁদের আলোর মতোই অনেকটা। ওইটা আমরা দেখার কারণে আমাদের কাছে সেটা একটা নক্ষত্রের মতো মনে হয়। তাহলে আমরা জানলাম যে শুকতারা হলো একটি গ্রহ, এবং এটা সন্ধ্যার পরে আমরা আমাদের পশ্চিম আকাশে দেখতে পাই উজ্জ্বলভাবে। এরপরের প্রশ্নতে আমরা আসি। এরপরের প্রশ্নটা হচ্ছে পৃথিবী সূর্যের চারদিকে কত মাইল গতিতে অবর্তন করে? পৃথিবী একটু আগে আমরা জেনেছিলাম যে বুধ গ্রহের ব্যাপারে, এখন হচ্ছে পৃথিবী সূর্যের চারদিকে অবতরণ করতে এই যে করে প্রতি ঘন্টায় বা প্রতি সেকেন্ডে কত মাইল যায়। তো সেক্ষেত্রে আমরা জানি যে মাইলের কথা যদি বলি সেক্ষেত্রে 18.5 মাইল। এই 18.5 মাইল যায় 1 সেকেন্ডে। আর আমরা তো আবার কিলোমিটারের হিসাব ভালো বুঝি। যদি আমি আপনাদেরকে কিলোমিটারের হিসাবটা বলি, তার মানে 1 সেকেন্ডে কত কিলোমিটার যায় সেটা হবে 1 সেকেন্ডে যায় প্রায় 30 কিলোমিটার। কিলোমিটারের হিসাবটা বললে 1 সেকেন্ডে যায় প্রায় 30 কিলোমিটার। আর যদি ঘন্টার হিসাব করেন যে 1 ঘন্টায় কত যায়, প্রায় 1 ঘন্টার হিসাব করলে আমরা যদি 1 সেকেন্ডে 30 যায়, সেক্ষেত্রে 1 ঘন্টায় প্রায় আপনার 1,07,000 কিলোমিটার। তার মানে কত গতিতে ঘুরতেছে একবার খেয়াল করেন। পৃথিবীটা আসলে আমাদের কাছে স্থির মনে হচ্ছে, কিন্তু এটি যে কত দ্রুত আমাদের সূর্যকে প্রদক্ষিণ করছে আমরা চিন্তা করতে পারি না। 1 সেকেন্ডে যায় 30 কিলোমিটার। আর যদি ঘন্টার হিসাব করি 1 ঘন্টা যায় 1,07,000 কিলোমিটার। আর যদি মাইলের হিসাব বলি 1 সেকেন্ডে প্রায় 18.5 মাইল যায় 1 সেকেন্ডে। আচ্ছা, এর পরের প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে পৃথিবীকে উত্তর দক্ষিণে সমদ্বিখণ্ডিত করেছে কোন রেখাটি? মানে পৃথিবীটা আসলে একটা গোলাকার আমরা জানি, বা বর্তুলাকার অনেকে বলে, একটু চ্যাপ্টা টাইপের। যাই হোক, এই পৃথিবীর আমরা জানি যে কোনো গোল আকার কোনো বস্তুর একটা নির্দিষ্ট কোনো উত্তর দক্ষিণ পশ্চিম এমনটা হয় না আসলে। তো সেক্ষেত্রে আমরা কাল্পনিকভাবে একটা রেখাকে, যেমন একটা কাল্পনিকভাবে একটা রেখা দেওয়া হয়, যেটা আমাদের দৈনিক আমরা যেই পৃথিবীতে কার্যক্রমগুলো পরিচালনা করি, যেটা আমাদের দিক নির্ণয়ের জন্য আমাদেরকে অনেক সহযোগিতা করে, বা আমাদের প্রতিদিনের কাজকে অনেক সহজ করে। সেই জন্য এটাকে একটা বিভিন্ন কাল্পনিক রেখায় ভাগ করা হয়েছে। আর যেটার কেন্দ্র মানে 0 ডিগ্রিতে যেই রেখাটি আছে সেটাকে আমরা বলতে পারি যে নিরক্ষরেখা বা বিষুবরেখাও বলে। এটার নাম হচ্ছে নিরক্ষরেখা বা বিষুবরেখা। তার মানে এই বিষুবরেখা বা নিরক্ষরেখা এটা হচ্ছে 0 অক্ষাংশে অবস্থিত। 0 অক্ষাংশ। বিষুবরেখা বা নিরক্ষরেখা এটা 0 অক্ষাংশ অবস্থিত। তার মানে এটা হচ্ছে আমাদের যে পৃথিবী আছে, পৃথিবীকে উত্তরে এবং দক্ষিণে দুইভাবে বিভক্ত করেছে এই নিরক্ষরেখাটি। পরবর্তী প্রশ্ন হচ্ছে বাংলাদেশের উপর দিয়ে যে ভৌগোলিক রেখা গিয়েছে তার নাম কি? বাংলাদেশের এই যে আমরা একটু আগে যে নিরক্ষরেখাটা দেখলাম, এটা হচ্ছে 0 ডিগ্রিতে অবস্থিত।
এখন বাংলাদেশের উপর দিয়ে যে রেখাটা গেছে সেটার নামটা কি, সেটার নাম আমরা অনেকেই জানি, আমরা অনেকেই পড়েছি ছোট থেকে। এটা হচ্ছে কট্টক্রান্তি। কট্টক্রান্তি, কট্টক্রান্তি রেখা। এই কট্টক্রান্তি রেখাটা বাংলাদেশের উপর দিয়ে যে রেখাগুলো গিয়েছিল, অক্ষাংশগুলো গিয়েছিল, তার মধ্যে কট্টক্রান্তি রেখাটা বাংলাদেশের উপর দিয়ে গিয়েছিল। তো কট্টক্রান্তি রেখা শুধু বাংলাদেশের উপর দিয়ে না, এটা প্রায় বলতে পারেন যে 18টি দেশের উপর দিয়ে এই কট্টক্রান্তি রেখাটি চলে গিয়েছে। কট্টক্রান্তি রেখাকে আবার ইংরেজিতে যদি বলতে যাই সেটা হবে সুন্দর নাম, এটার নাম হচ্ছে TROPIC, ট্রপিক অফ ক্যান্সার, CANCER, ট্রপিক অফ ক্যান্সার, এটাকে কট্টক্রান্তি রেখা বলা হয়। আচ্ছা, এরপরের যে প্রশ্নটা, আমরা ওই প্রশ্নে আসি, ওটা হচ্ছে চাঁদে কে প্রথম পদার্পণ করেন? চাঁদে কে প্রথম পদার্পণ, চাঁদের মধ্যে কে প্রথম পা রাখেন? তো এটা আমরা সবাই, এটাও আমরা ছোটোবেলা থেকে সবাই জানি যে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রে 1969 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে একটা মিশন ওরা করে, সেটা হচ্ছে অ্যাপোলো 11। এটার মিশনটার নামটা আমি একটু লিখে দিই, অ্যাপোলো 11। অ্যাপোলো 11 মিশন নামে এটা পরিচিত। এই মিশনে সর্বপ্রথম যে চাঁদের মধ্যে পা রেখেছিল তার নাম হচ্ছে নীল আর্মস্ট্রং। নীল আর্মস্ট্রংয়ের পরে যে পা রেখেছিল তার নাম হচ্ছে বাজ অল্ড্রিন। তার মানে আমরা জানলাম যে চাঁদে সর্বপ্রথম যে পা রেখেছিলেন তার নাম হচ্ছে নীল আর্মস্ট্রং, এবং তারপরে যে পা রেখেছিল তার নাম হচ্ছে বাজ অল্ড্রিন। সৌর বছরের প্রকৃত সময় কত? আচ্ছা, বিভিন্ন সময় আমরা জানি সাধারণত যে এক বছর সমান কত দিন? 365 দিন। আসলে কি 365 দিন? এটার আসল যে ডেটটা হচ্ছে সেটা হচ্ছে এক বছর, সৌর বছরের প্রকৃত সময়টা হচ্ছে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। 48 মিনিট 47 সেকেন্ড। আচ্ছা, এই জিনিসটা আমি একটু বুঝাই বলি আপনাদেরকে, সেটা হচ্ছে আমরা প্রত্যেক 4 বছর পর পর একদিন অধিবর্ষ আমরা পেয়ে থাকি, আর সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের 29 তারিখ। মূলত ফেব্রুয়ারি মাসটা হচ্ছে 28 দিনের, আর যেই বছরটা অধিবর্ষ প্রত্যেক 4 বছর পর পর, ওটাকে আমরা অধিবর্ষ বলে থাকি। এই অধিবর্ষের কারণটা কি? 365 দিন করে আমরা প্রত্যেক বছর 1 বছর করে কাউন্ট করি, কিন্তু এই যে 5 ঘন্টা আছে 48 মিনিট, প্রায় 5 ঘন্টা 48 মিনিট, প্রায় আপনি 6 ঘন্টার কাছাকাছি বলতে পারেন। এই 6 ঘন্টা করে যে প্রত্যেক বছর বাড়তেছে, এটাকে আমরা বলতে পারি যে আমরা 24 ঘন্টার যদি হিসাব করি এই 6 ঘন্টা, তাহলে 6 ঘন্টাকে যদি আমরা 24 দিয়ে হিসাব করি, 4 6 24, 4 6 24, এই 24 ঘন্টা, তার মানে এটা 4 বছরে প্রায় 1 দিনের সমান হয়। এই জন্য আমরা প্রত্যেক 4 বছর পর পর অধিবর্ষটা পেয়ে থাকি। তার মানে অধিবর্ষটা হচ্ছে আমরা যে অতিরিক্ত 65 দিনের যে বেশি সময়, 365 দিনের যে বেশি সময়টা আমরা প্রত্যেক বছর পাই, এই জন্য আমরা প্রত্যেক 4 বছর পর 1 দিন অধিবর্ষ হিসাবে গণনা করি। তো ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আশা করি আমরা আরও পরবর্তীতে আরও কিছু ভিডিও এ ধরনের দিব, আপনারা আমাদের সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ থাকার জন্য। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।